আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করি সপ্তাহের এই দিনে। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক রনি এবং আরও অনলাইনে যুক্ত হবেন রফিকুল ইসলাম বাবু। আমরা প্রথমে যদি এশিয়া কাপ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে এশিয়া কাপের দলটা আসলে এত রাগঢাক করে এবং শেষ দিন বলতে গেলে আপনার 22 আগস্ট এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন, এবং শেষ দিনে এসে কিন্তু বিসিবি দল ঘোষণা করেছে রাত 8টার দিকে। তো এই বিষয়টা আসলে কিন্তু অতীতেও হয়ে এসেছে। লিপু, রাজ্জাক নির্বাচক প্যানেল এরা কিন্তু অতীতেও এরকম কর্মকাণ্ড করেছেন, প্রেস কনফারেন্স করেননি। এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, মানে এশিয়া কাপের মতো একটা ধরে সবসময় প্রেস কনফারেন্স করতে হবে ব্যাপারটা তা নয়, কিন্তু এশিয়া কাপ বা বড় যখন কোনো টুর্নামেন্ট তার আগে ডেফিনেটলি প্রেস কনফারেন্স করা উচিত। নাহলে অনেক কনফিউশনের জায়গা থেকে যায়, অনেক প্রশ্ন তো ডেফিনেটলি থাকে। সেগুলোর উত্তর নিয়ে আসলে অনেক মানে আমাদেরকে হয়তো যারা আমরা জার্নালিস্ট তাদেরকে হয়তো এই ফোন করতে হয়, চিফ সিলেক্টর বা অন্য সিলেক্টরদেরকে ফোন করে জানতে হয়। এক একজনের কাছে তাদের মানে কথাটা হয় কি যে আপনি যখন একই কথা বারবার বলবেন স্টিল একটা ফাঁক থেকে যায় অনেক সময়। সো ওই জায়গাগুলো কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। সো সেখানে আমার মনে হয় যে এশিয়া কাপের টিম অবশ্যই প্রেস কনফারেন্স করে আগে থেকে সেটা জানিয়ে তারপর করা উচিত ছিল। একটু আগে জাস্ট এই শো শুরু হওয়ার আগে ঠিক আগে দেখতে পেলাম যে কালকে চিফ সিলেক্টর কথা বলবেন, উইচ ইজ ঠিক আছে, একটা কিছু হলো আর কি ড্যামেজ কন্ট্রোলের মতো। বাট ডেফিনেটলি এশিয়া কাপের দল মানে এবং এমন সময় দেয়া হলো যেটা আসলে মানে আমরাও প্রস্তুত ছিলাম না আসলে এই সময়টার জন্য। সো আরেকটু আগে থেকে ঘোষণা করে একটু ভালোভাবে দিলে একটু ভালো হতো ডেফিনেটলি। এশিয়া কাপের যদি আমরা হিসেব করি, সেটা হচ্ছে অন্য দলগুলো যেমন হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের কথা যদি বলি, তারা কিন্তু অনেক আগেই দল দিয়েছে এবং সেই দলগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা ছিল। তারা কিন্তু রাগঢাক তেমন একটা করেনি, খোলাসা করেই কিন্তু তারা দল দিয়েছে। ক্রিকেটারদের মাইন্ডসেটও এরকম ছিল, আগে থেকে তারা প্রিপেয়ার্ড হয়েছে এবং পরবর্তীতে সে ভাবনা নিয়ে খেলবে। তো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেই জিনিসগুলো কি অস্থিরতা তৈরি করার পেছনে কি বিসিবিকে অনেকটা দায়ী কিনা? অনেক সময় হয় এটা। দেখুন, গত কিছুদিনে বিসিবিতে কিছু পরিবর্তন এসেছে, কিছু পরিবর্তন আসেনি। দল ঘোষণা বা এই ব্যাপারগুলোতে কিছুটা পরিবর্তন বা কিছুটা ইতিবাচক পরিবর্তন ছোঁয়া নানার সময় দেখেছি, কিন্তু যতটা প্রত্যাশিত ডেফিনেটলি ততটা না। এবং জিনিসটা ঠিক যে আপনার দল ঘোষণা নিয়ে যদি একটু এরকম লুকোচুরি থাকে তাহলে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয় এবং ক্রিকেটারদের মধ্যেও ভুল বার্তা যায়। যদিও এখনও এশিয়া কাপের সময় বেশ কিছু বাকি আছেন, ক্রিকেটাররা আছেন আপনার সিলেটে ক্যাম্প করছেন, কিন্তু আমি যেটা বললাম যে আরেকটু প্রফেশনালি এটা হ্যান্ডেল করা উচিত ছিল আর কি। স্পেশালি যেটা বললাম যে এশিয়া কাপের দল ডেফিনেটলি এটা হয় কি, আপনি যখন এরকম একটা টুর্নামেন্টের জন্য এটার একটা ডামাডোল, যে এশিয়া কাপের মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছে সেটার একটা আবহটা ক্রিয়েট করা, একটা হাইপ থাকে, এই জিনিসগুলো কিন্তু এগুলোর সঙ্গে খুব রিলেটেড, একদম সম্পর্কিত। যখন আপনি খুব আয়োজন করে আমরা সবাই জানবে, যারা ক্রিকেট ফলোয়ার তারা জানবে ঠিক আছে অমুক দিন দল ঘোষণা করা হবে, অমুক সময় জার্নালিস্টরা যাবে, ফলো করবেন, হয়তো অনেকে লাইভ করবেন, কিংবা সেটাকে ঘিরে একটা আবহ তৈরি হবে। এটা কিন্তু সব কিছুর একটা পার্ট। সো এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ বা বড় টুর্নামেন্টগুলোর সেই সুযোগটা নেওয়া উচিত। আমার মনে হয় বিসিবি সেই সুযোগটা মিস করেছে এখানে। অতীতে আমরা যখন দেখতাম যে আপনার নান্নু বাসার প্যানেল যখন ছিল, তারা কিন্তু আপনার এরকম একটা উৎসব যদি বলি, যেটা হচ্ছে যে আপনার এশিয়া কাপ হোক কিংবা যে বড় মেগা ইভেন্টগুলো হোক, তখন কিন্তু তারা অতীতেও বলে এসেছে যে এই দিন প্রেস কনফারেন্স করা হবে এবং দল ঘোষণা করা হতো। পরবর্তীতে তারাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতেন, তাদের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া হতো। তো এখন কি আসলে কি জবাবদিহিতা এড়ানোর জন্যই কি এই পরিকল্পনা নিচ্ছে কিনা? কারণ হচ্ছে যে আপনার ক্ষতি, যেমনটা আপনি বললেন যে ক্ষতি হয়ে গেছে, আগামীকাল একটা আপনার প্রেস কনফারেন্স করা হবে, তো সেটা কি আজকে কিংবা আপনার যে কোনো একটা নির্দিষ্ট দিন করা যেত কিনা? হ্যাঁ, ডেফিনেটলি করা যেত। আমি যেটা বললাম যে আসলে রাত 8টার পর মানে দল ঘোষণা করা হয়েছে। এই দল ঘোষণার কোনো বাধার সময় নেই, কিন্তু নর্মাল প্র্যাকটিস তো আসলে এটা না। স্পেশালি যখন আপনার এমন যদি হতো যে একদম মানে আমাদের খুব জরুরি কোনো ব্যাপার হয়ে গেছে, যথেষ্ট সময় ছিল, ক্যাম্প চলছে অনেকদিন থেকে, যে কোনো সময় গতকালকে, আজকে, কিংবা হয়তো আজকে দলটা আমি সাবমিট করে দিলাম, আমি কালকে যে 3টা প্রেস কনফারেন্স, কালকেই আমি প্রেস কনফারেন্স অফিসিয়ালি ঘোষণা করতে পারতাম। অনেক কিছুই হতে পারতো আর কি। একটা ব্যাপার হলো যে এগুলো আসলে মানে অফিসিয়ালি কীভাবে অ্যানাউন্স করা হবে সেটা সবসময় সিলেক্টরদের উপর নির্ভর করে না। তারা তো দলটা সিলেক্ট করেন, সেখানে বিসিবির মিডিয়া ডিপার্টমেন্ট বা বিসিবি আরও ক্রিকেট পরিচালনা বিভাগ বা অন্যান্য যারা এইটার সাথে সম্পর্কিত তাদের ব্যাপার থাকে এখানে। পুরো একটা সমন্বয়ের ব্যাপার সব কিছু মিলে। আমি জানি না যে আসলে কীভাবে তারা এটা করেছেন। ডেফিনেটলি এটা যখন এই প্রেস কনফারেন্সের কথা এসেছে, আমার ধারণা যেটা মানে অনেক বছর ধরে সাংবাদিকতা করছি দেখে আসছি, যেটা হলো যে যখন দল ঘোষণা করা হয়েছে ডেফিনেটলি লিপু ভাই মানে চিফ সিলেক্টর তিনি অনেক ফোন পাচ্ছেন, কারণ সবারই অনেক কোয়ারি আছে। যখন এই ফোনগুলো কিন্তু অ্যাটেন্ড করাও তার জন্য একটা বিরক্তির ব্যাপার, কিংবা সবসময় ভালো লাগে না, তারও ব্যস্ততা থাকতে পারে ছুটির দিনে আজকে।
অনেকের অনেক রকম জিজ্ঞাসা থাকে। সো যখন এরকম প্রচুর ফোন পাচ্ছেন তখন হয়তো তিনি সেটা বলেছেন, তারপর একটা প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, কিন্তু সেটা আরেকটু প্রফেশনালি হ্যান্ডেল করলে আসলে এই ব্যাপারগুলো এড়ানো যায়। আজকে আমাদের খেলার আরেকজন অতিথি কিন্তু যুক্ত হয়েছেন আমাদের সাথে অনলাইনে, রফিকুল ইসলাম বাবু, বিসিবির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক ব্যস্ততার মধ্যেই। বাবু ভাই, আজকে নিশ্চয়ই আপনি দল দেখেছেন, বাংলাদেশ দল দিয়েছে এশিয়া কাপের জন্য, তো সেই জায়গাটাতে আসলে অনেকটা চমক রেখেই দিয়েছে, কিংবা আপনার যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনার রাত 8টার দিকে দল দিল, তো এই বিষয়গুলো কি আপনার রীতিমতো হচ্ছে কিনা? যে আপনার যেমন হচ্ছে আমরা অতীতে দেখতাম যে একটা প্রেস কনফারেন্স করে দেওয়া হতো, অনেকটা উৎসবের আমেজ ছিল, তো সেই জায়গাটা থেকে আসলে বিসিবি দিনকে দিন একটা অস্থিরতা তৈরি করছে কিনা দল ঘোষণার ক্ষেত্রে? ধন্যবাদ। আপনি একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, এখন যে বোর্ডটি চলছে সেটা 5ই আগস্টের পরে আমরা অনেকটা ধরে নিব যে এটা একটি মানে নির্বাচিত বোর্ড। আমি সরাসরি বলবো না, আমি বলবো যে একটি নির্বাচিত বোর্ড কাগজে কলমে আছে, কিন্তু একটি সঠিকভাবে সঠিক নির্বাচনের মাধ্যমে যে বোর্ডের যে কার্যক্রমগুলি করা দরকার সেগুলির কিন্তু যখন ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট ছিল তখনও আমি দেখিনি, এখনো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা চাই যে এগুলি সঠিকভাবে করার জন্য একটি নির্বাচিত বোর্ডই থাকলে তখন এগুলি প্রপার ওয়েতে করা যায়। তাছাড়া বিসিবিতে এখন সামনে নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে যে একটা অস্থিরতা, সেটা নিয়েও কিন্তু অনেকটা সবাই এলোমেলো ভাবে কাজ করছে। একটি দল নির্বাচন করতে গেলে একটি প্রেস কনফারেন্স করতে হয়, আমরা যতটুকু জানি সিলেক্টররা সিলেকশন করে তারপরে বোর্ড প্রেসিডেন্টকে দেয়, এখানে যদি ভাইস প্রেসিডেন্ট থাকতো তাকে দিত, তারপরে তারা সাইন করার পরে প্রেস কনফারেন্সের মাধ্যমে এগুলি ডিক্লেয়ার করা হয়। কিন্তু এগুলি করা হচ্ছে না, মানে আমরা ধরে নিচ্ছি যে এটা সঠিকভাবে এই কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে না। আমরা এগুলি সঠিকভাবে মানে যদি দক্ষভাবে করতে হয় তাহলে আমাদের মনে হয় আমাদের একটি নির্বাচনের মাধ্যমে যে বোর্ড আসবে তাদের মাধ্যমে করতে গেলে এগুলি সঠিকভাবে করা সম্ভব হবে। না তো এইভাবে এলোমেলো ভাবে কিন্তু বেশ কিছুদিন ভাবে এই কার্যক্রমগুলি চলে আসছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বাবু ভাইয়ের কাছে আবারও ফিরবো, যদি আমরা এশিয়া কাপের দলটা নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। আমাদের সাথে রনি ভাই আছেন। রনি ভাই, একটু যদি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে সোহান এবং সাইফকে সুযোগ দেওয়া হয়েছে। সোহান 3 বছর পর ফিরলেন টি-20-তে, তো এই সুযোগটা আসলে কি এতদিন পর দেওয়া হলো, কিংবা সে এতদিন ধরে ভালো খেলছিল, ঘরোয়া ফরম্যাটে ভালো খেলছিল, তো সেই জায়গাটাতে অনেক দিন বেশি দেরি হয়ে গেল কিনা আসলে সোহানের জন্য? না, আমার আসলে ভাবনাটা উল্টো। আমার ভাবনাটা উল্টো বলতে, আমার মনে হয় না যে সোহান, আমি ভুল প্রমাণিত হলে খুব খুশি হবো, কিন্তু আমার মনে হয় না যে সোহান টি-20 ফর্মেটের জন্য খুব উপযোগী। তিনি কিন্তু গত দুটো বিপিএলে ভালো করেননি, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি জিনিসগুলো। তিনি ওয়ানডে ফর্মেটে খুব ভালো করেছেন। লঙ্গার ভার্সনে লাস্ট মে মাসে নিউজিল্যান্ড এ দলের সঙ্গে তিনি ওয়ানডে ফর্মেটে সেঞ্চুরি করেছেন, এবং আপনার সাদা পোশাকে যেটা লঙ্গার ভার্সন ছিল 4 দিনের ম্যাচ আনঅফিসিয়াল টেস্ট, সেখানেও সেঞ্চুরি করেছেন। কিন্তু টি-20 ক্রিকেটে তিনি খুব বেশি ভালো করেননি, গত দুটো বিপিএলে তিনি খুব বেশি ভালো করেননি। ন্যাশনাল টি-20তে ভালো করেছেন, ন্যাশনাল টি-20 যেটা ছিল সেটা মোটামুটি ভালো করেছেন, কিন্তু ডেফিনেটলি বিপিএলের মান আর একটু ভালো। প্লাস হলো এই যে টপ এন্ড টি-20 অস্ট্রেলিয়া চলছে, সেখানেও কিন্তু তিনি ভালো করেন। দুটো ম্যাচে তার 30 অড ইনিংস আছে, কিন্তু সেখানে শুরুতে স্ট্রাগল করেছেন, লাইভ পেয়েছেন। বাকি দুটো ম্যাচে তিনি 2-3 ম্যাচে খুব স্ট্রাগল করেছেন। তো আমি শিওর না যে টি-20 তিনি কতটা ভালো করবেন, বাট তারপরেও তাকে নেওয়াটা বেনিফিট অফ ডাউট আমি দিই এই ক্ষেত্রে যে আসলে আমাদের ওই মানে গভীরতা নাই, শক্তির গভীরতা খুব বেশি নেই। 16 জন নেওয়া হয়েছে। সো 16 জনের ক্ষেত্রে দলের ক্ষেত্রে আসলে খুব বেশি কনফিউশন, আমাদের তো এত অনেক বেশি প্লেয়ার পুল না ইন্ডিয়াতে, যেমন এরপরও বাইরে যারা আছে ইয়াসবে জয়সওয়াল কিংবা শ্রেয়া সাইয়ার, তাদেরকে দিয়ে আপনি আরেকটা টিম বানাতে পারবেন। আমাদের আসলে ওই যদি 14-15 জনের টিম হতো তাহলে হয়তো 2-1 জনকে নিয়ে টানা হেঁচড়া হতো, কিন্তু 16 জনের দল দেওয়ার পর আসলে খুব বেশি কনফিউশনের জায়গা এখানে নেই। সোহানের জায়গায় নেওয়া যেত হয়তো মাহিদুল ইসলাম অঙ্কনকে, কিন্তু অঙ্কনও আসলে টপ এন্ড টি-20তে খুব ভালো করেনি। সো আমি হোপফুলি যে ওই অন্য ফর্মেটের যে পারফরমেন্স সোহানের আছে সেটা, সেই ফর্মটাকে তিনি বয়ে আনবেন। টি-20 ক্রিকেটে এখনো পর্যন্ত তাকে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ততটা ভালো করতে পারেন, বাট যদি করতে পারেন ডেফিনেটলি দলের জন্য ভালো। আমরা এই প্রসঙ্গে যদি একটু বাবু ভাইয়ের কাছে যাই, সেটা হচ্ছে যে বাবু ভাই, আপনিও তো নিশ্চয়ই অনেকদিন ধরে খেলা ফলো করছেন, খেলার সাথেই আছেন, তো সেই জায়গাটাতে আসলে কি এমন কি মনে হচ্ছে কিনা যে আসলে মন্দের ভালো ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে, যে আপনি একটা ফর্মেটে ভালো করছেন, আপনাকে অন্য ফর্মেটে সুযোগ দেওয়া হচ্ছে, তো এটা কি আসলে আপনার সুদূর প্রসারী চিন্তা ভাবনার অভাব কিনা? ডেফিনেটলি, কারণ আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি যে লঙ্গার ভার্সনে ভালো করছে তাকে টি-20তে চান্স দেওয়া হচ্ছে, যে ওয়ানডেতে ভালো করছে তাকে টেস্টে চান্স দেওয়া হচ্ছে। এগুলি প্রতিনিয়ত ঘটছে ইদানিং। তো আমরা চাই যে এগুলির জন্য স্পেসিফিক যারা এক্সপার্ট আছে টি-20তে, ওয়ানডেতে এবং টেস্টে, লঙ্গার ভার্সন ক্রিকেটে, সেই ক্ষেত্রে কিছু কমন প্লেয়ার ছাড়া বাকিরা কিন্তু সিলেক্ট করতে হবে যে তারা কোন
ফরম্যাটে সবচেয়ে ভালো, সেটার কিন্তু অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এখন হয়তো এইভাবে করছে, আমাদের হয়তো প্লেয়ার সংখ্যা কম অথবা আমাদের পাইপলাইনে খেলোয়াড় নেই, এগুলির হয়তো সেই ক্ষেত্রে এই বিচার বিশ্লেষণ করে এগুলি নেওয়া হচ্ছে। কিন্তু আমরা চাই যে আমাদের তো অনেক এক্সপার্ট আছে, যে টি-20-তে কাদেরকে নিলে ভালো হবে দল, ওয়ানডেতে কাদের নিলে ভালো হবে, তারপরে আপনার টেস্টে যারা জাতীয় লিগে ভালো খেলে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু আমরা এটার ব্যতিক্রম প্রতিনিয়ত দেখছি, এটা আমাদের অবশ্যই দূরদর্শিতার অভাব। আমরা এটা থেকে হয়তো পরিত্রাণের চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। না, এই প্রশ্ন কিন্তু নিশ্চয়ই আমাদের কাছে রনি ভাইয়ের কাছে একটু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আপনি যদি বলেন কিপিং অপশনে কিন্তু আপনার অলরেডি লিটন আছেন, পাশাপাশি জাকির আলী অনেক আছেন, তো সেই জায়গাটাতে আসলে সোহানের সম্ভাবনা কতটুকু দেখছেন? কারণ এর পরিবর্তে কি আপনার আরেকটা অলরাউন্ডার কিংবা আপনার যেমন বললেন যে বাংলাদেশের পাইপলাইন আসলেই ক্ষীণ, তো সেই জায়গাটাতে আসলে নতুন কাউকে কিংবা মানে বাইরের কাউকে চিন্তা ভাবনা করা যেত কিনা, যে আসলে তাকেও দলের সাথে রেখে কিংবা একটা সাহস বাড়ানো, সেই জায়গাটা সেই ভাবনাটা আসলে কি বিসিবির ছিল কিনা? হ্যাঁ, মানে সেখানে যেটা বললাম যে অঙ্কন আরেকটা অপশন হতো ব্যাটসম্যান হিসেবে। অঙ্কনও কিপিং করেন কিন্তু মূলত ব্যাটসম্যান। অঙ্কন গত কিছুদিনে কিন্তু বিপিএলে তিনি ভালো করেছেন মিডল অর্ডার হিসেবে। আমাদের মনে হয় গত টি-20 মানে গত দুটো সিরিজ আমরা জিতেছি টি-20-তে, কিন্তু মিডল অর্ডারের একটা ঘাটতির জায়গা আমার মনে হয়েছে। আমি কোয়েশ্চেনটা ক্যাপ্টেনকেও করেছিলাম, চিফ সিলেক্টরকেও করেছিলাম, যে ওই যখন আর্লি উইকেট কিছু যদি পড়ে যায় টি-20-তেও, টি-20 ক্রিকেটেও কিন্তু আপনার ইনিংস বিল্ড আপ করার একটা ব্যাপার থাকে, সেটা ডেফিনেটলি ওয়ানডের মতো এত ধীরে গতিতে না, একটু সময় তারপরেও টি-20 নেওয়ার সুযোগ থাকে। কিন্তু ওই জায়গাটা আমাদের একটা ঘাটতি আছে, মানে বেশি হিটার হয়ে যাচ্ছে। ইভেন তৌহিদ হৃদয় একটু ফর্মে নেই, তৌহিদ হৃদয় যদি ফর্মে থাকতো তাহলে হয়তো ওই জায়গায় ঘাটতিটা পুষে দেওয়া যেত। সো ওই জায়গাটা একটু ঘাটতি আছে। সে কারণে আমি অঙ্কনের কথা চিন্তা করছিলাম যে অঙ্কন বিভিন্ন পরিস্থিতিতে ভালো করেছেন ডোমেস্টিক ক্রিকেটে, বিপিএলে বলুন বা অন্যান্য ফর্মেটে বলুন, বিভিন্ন পরিস্থিতিতে ভালো করেছে। সো অঙ্কন হলো মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে একটু এগিয়ে থাকে। সোহান আবার একটু ক্রিয়েটিভ, তিনি হয়তো উদ্ভাবনী শট খেলতে পছন্দ করেন। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি আসলে কতটা এগিয়ে নিতে পারবেন আমি ঠিক শিওর না। কিপিংয়ের কথা আপনি বললেন, কিপিং তো ডেফিনেটলি লিটন করবেন যদি ফিট থাকেন। জাকির আলী অনেক অপশন আছে। লিটন এখন গত কয়েকটা সিরিজে যেমন কিপিং করেছেন, তার ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু কিপিং নিয়ে প্রশ্ন নেই। তিনি দেশের সেরা কিপার, মানে বাই ফার্স্ট দেশের সেরা কিপার। সোহানও খুব ভালো কিপার, সেখানে ডাউট নেই, এবং সোহানের আপনার লিডারশিপ কোয়ালিটিও আছে ডেফিনেটলি। কিন্তু যেটা বললাম যে সলিড মিডল অর্ডার ব্যাটসম্যানের জায়গায় আমার মনে হচ্ছে একটা ঘাটতির জায়গা আছে। সেটা যদি তাহিদ হৃদয় ফর্মে ফিরতে পারেন তাহলে হয়তো সেই ঘাটতির জায়গাটা পুষিয়ে দিতে পারবেন, কিন্তু তাহিদ হৃদয় যেহেতু রিদমে নেই, সো এখানে মনে হয় আমার সলিড কোনো ব্যাটসম্যান যিনি আসলে জিনিসটা ক্যারি করতে পারেন। ইভেন ইয়াসির আলী চৌধুরী হতে পারতো, অনেকদিন দলের বাইরে, কিন্তু তিনি এই টপ এন্ড টি-20-তে যে দুটো সুযোগ পেয়েছেন খুব ভালো করেছেন। সো হতে পারতো আর কি তারা অপশন, বাট খুব বেশি অপশন আমাদের নাই। রনি ভাই যেমনটা বললেন যে হচ্ছে আপনার অপশনের অভাব, তো বাবু ভাই আপনিও তো নিশ্চয়ই দেখছেন জিনিসটা হচ্ছে যে আপনার অপশনের অভাবের পাশাপাশি যদি আমরা আরেকটু বলি দলটা আসলে কতটুকু ভারসাম্যপূর্ণ হলো। কারণ অন্যান্য দলগুলো যেমন আছে আপনার ভারত কিংবা পাকিস্তান, তারা কিন্তু যে আপনার প্রতিটা পজিশনে কিন্তু এক একজন পরীক্ষিত পারফর্মার, তারা কিন্তু লড়াই করে এসেছেন। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ কি আসলে অনেকটা বেশি যারা আগে থেকে পূর্ব নির্ধারিত ছিলেন তারাই আবার সুযোগ পেয়েছেন, তো এই জায়গাটাতে আসলে লড়াইয়ের জায়গাটা কতটুকু দেখছেন? কারণ আপনার ক্রিকেটাররাও তো উঠে আসছে না। আমি আমি একটি কথা বলতে চাই, রনি যেটা বললো যে তাহিদ হৃদয়ের কথা, তাহিদ হৃদয় কিন্তু যতই খারাপ খেলুক না কেন সে কিন্তু অটো চয়েস আমাদের ইয়েতে, আমাদের মানে দলে অটোমেটিক চান্স পাওয়ার কথা, তারপরে আমরা ভরসা করতে পারি। কারণ হলো সে এই মাপের খেলোয়াড় যে যে কোনো সময় খেলা কিন্তু ঘুরিয়ে দেওয়ার যোগ্যতা বা ক্ষমতা রাখে সে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম কয়েকজন খেলোয়াড় আছে যাদেরকে রাখলে ভালো হতো। তবে আমাদের এখন যে অবস্থা হয়েছে যে অন্যান্য দেশের সাথে আমাদের যে দলের পার্থক্যটা, সেটা আমরা আসলে টি-20-তে মাঠে না নামলে বোঝা যায় না যে আসলে কোন দল ভালো খেলছে। টি-20-তে কিন্তু মানে দুটো খেলোয়াড় ভালো খেললেও কিন্তু অনেক সময় ম্যাচ জিতা যায়। সুতরাং আমরা আশা করছি যে এই দলটা নিয়েও ভালো করতে পারি, যদি টিমের সবাই তাদের 100% এফোর্ট দেয় ম্যাচের দিন, তাহলে হয়তো তারাও ভালো করতে পারে ইনশাল্লাহ। তবে আমাদের একটি জিনিস হলো, আমাদের আসলে পাইপলাইনে খেলোয়াড় সংকট, আমাদের সেই দিকটা বেশি নজর দিতে হবে। এটা নজর দিলে হয়তো আমাদের আরো অপশন থাকলে আরো সুন্দরভাবে টিম করা যেত, এটা সঠিক, এটা আমরা বিশ্বাস করি। বাবু যেটা হচ্ছে যে আপনার এশিয়া কাপের বাকি দলগুলোর কথাও যদি চিন্তা করি, তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন? কারণ সবাই কিন্তু একটা মানে চিন্তা করছে যে পরিবর্তন যেহেতু এসেছে, দলটাও নতুনভাবে চিন্তা ভাবনা করছে, পরবর্তীতে এশিয়া কাপে আসলে বাংলাদেশ কত দূর যেতে পারে আপনি মনে করছেন? এশিয়া কাপে আমাদের এই দলটা দেখেন সাম্প্রতিককালে কিন্তু দুটো সিরিজে ভালো করেছে, নো ডাউট ভালো করেছে, এবং আমরা আশা করছি যে এখানে বাংলাদেশ ভালো করার জন্য এবং ফাইনালে খেলার জন্যই ফাইট করবে।
সেটা কিন্তু সম্ভব। আমি একটি কথা বারবার বলছি, যদি ম্যাচের দিন আমাদের ছেলেরা যারা আছে তারা যদি 100% এফোর্টটা দিতে পারে এবং তিনটি ডিপার্টমেন্টে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এ যদি ভালো করতে পারে, তাহলে মানে আমাদের এখানে ফাইনাল খেলার সম্ভাবনা আছে। সেটা ম্যাচের দিন আমাদের ছেলেরা কেমন খেলে সেটা দেখছি এখন। তবে তাদের সেই যোগ্যতা আছে, কারণ পাকিস্তানকে তারা হারিয়েছে, ইন্ডিয়ার সাথে অনেক সময় ভালো খেলেছে, জিততে পারেনি, বাট আমাদের জেতার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এই একটু টিম যদি নিয়ে রনি ভাইয়ের কাছে আসতে চাই, যেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দলটাও মোটামুটি আপনি দেখেছেন এবং পাশাপাশি প্রত্যেকটা ক্রিকেটারকে আপনি খুব কাছ থেকেই চেনেন, জানেন। তো এই জায়গাটাতে আসলে কি বাংলাদেশকে নিয়ে সেই স্বপ্নটা দেখা যায় কিনা? কারণ অনেকেই চিন্তা ভাবনা করছে যে যাওয়ার আগে যে সেমিফাইনাল খেলবে কিংবা ফাইনাল খেলবে, এই দলটাকে শিরোপা জেতানোর সম্ভাবনা, এরকম সম্ভাবনাও দেখছেন অনেকে। তো বাস্তবিক আসলে কি সেই অর্থে যদি বলা যায় যে বাংলাদেশ কি আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিনা? ফাইনাল খেলার মতো দল ডেফিনেটলি চ্যাম্পিয়ন। তারপর ফাইনাল ম্যাচে তো যে কোনো কিছু হতে পারে, ডেফিনেটলি ফাইনাল খেলার মতো দল। যেটা বাবু ভাই বললেন আমি একমত। প্রথমত বলি তাহিদ হৃদয়ের কথা, তিনি যেটা বলেছেন আমি কিন্তু তার সঙ্গে পুরোপুরি একমত। হৃদয় ফর্মে নাই, হৃদয় ছন্দে নাই, কিন্তু হৃদয় বাংলাদেশের জন্য খুব ভাইটাল প্লেয়ার। হৃদয়ের ভালো করা, মিডল অর্ডারে ভালো করা জরুরি। হৃদয় যদি তার মানে বেস্ট ফর্মে ফিরতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের চেহারা চেঞ্জ হয়ে যাবে, মিডল অর্ডারের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তাকে ফর্মে ফেরানো জরুরি, ছন্দে ফেরানো জরুরি। আর দ্বিতীয়ত হলো যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, বাংলাদেশ শ্রীলঙ্কার গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারালো বাংলা, এবং যে উইকেটে যে কন্ডিশনে খেলা হবে, কন্ডিশনটা একটা টাফ ব্যাপার ছিল। কারণ আরব আমিরাতের কন্ডিশন কিন্তু খুব ট্রাইং কন্ডিশন, মানে একদম আপনার শরীর থেকে অনেক কিছু শুষে নেয়, একদম মানে প্রচুর ডিহাইড্রেট করে ফেলে বডি। কিন্তু বাংলাদেশের গত মানে যে ফিটনেস ক্যাম্পটা হয়েছে গত কিছুদিন ধরে, এখনও চলছে, সিলেটেও কিন্তু ফিটনেস ক্যাম্প চলছে। সো এই ফিটনেস ক্যাম্পটা খুব কাজে দেবে বলে আমি মনে করি, সেই কন্ডিশনের সঙ্গে আপনার মানিয়ে নিতে। সো সেখানে আমি মনে করি তারা আপ টু দ্য মার্ক থাকবে। এখন পারফরমেন্সের ব্যাপার, পারফরমেন্স তো ইউ নেভার নো কী হয়। প্রথম চ্যালেঞ্জ হবে অবশ্যই আপনার গ্রুপ পর্বটা উতরানো, সেখানে টাফ। হংকংয়ের সঙ্গে তো আমরা অবশ্যই আশা করবো জিততে, কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুটোই তো মানে আসলে টাফ অপোনেন্ট। অন দ্য ডে কে হয় কি মানে কেমন বাংলাদেশ খেলে সেটার উপর ডিপেন্ড করে। বাট অবশ্যই বাংলাদেশের সামর্থ্য আছে। বাংলাদেশ যদি এই গত কয়েকটা সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, ডেফিনেটলি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারাতে পারে, পাকিস্তানকেও হারাতে পারে। ইন্ডিয়ার সাথে ডিপেন্ড করবে যে আসলে অন দ্য ডে কারা ভালো খেলে। ইন্ডিয়ার যদি একটা বাজে দিন আসে, বাংলাদেশ যদি খুব ভালো খেলে, ডেফিনেটলি সম্ভব। নেদারল্যান্ড সিরিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের জন্য সবসময় রিদমটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কিন্তু ওই যে রিদমটা তাদের আছে, এখন নেদারল্যান্ড সিরিজে কিন্তু নেদারল্যান্ডসকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। স্পেশালি আপনার যখন কন্ডিশন খুব ভালো থাকবে, উইকেট ভালো থাকবে, সিলেটে যদি ভালো উইকেট থাকে, তাহলে কিন্তু নেদারল্যান্ডস এই T20 ফর্মেটে খুব ডেঞ্জারাস টিম। তারা কিন্তু সাউথ আফ্রিকা বা বড় বড় দলগুলোকে হারিয়ে দেয় অনেক সময়। সো নেদারল্যান্ডসের সঙ্গে যদি বাংলাদেশ কোনোভাবে খারাপ খেলে ফেলে, তাহলে রিদমটা খুব মানে হ্যাম্পার হবে। সেই ক্ষেত্রে আবার ডিফারেন্ট। তো বাংলাদেশ যদি নেদারল্যান্ডকে হারিয়ে, খুব ভালোভাবে হারিয়ে সেই রিদমটা সঙ্গে করে নিয়ে যেতে পারে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশকে নিয়ে আমি আশা করতে পারি। বাবু ভাইয়ের কাছেও একটা প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে যে আপনি দুটো সিরিজ কিন্তু আপনি একটু আগেও বললেন, যেটা হচ্ছে যে আপনার শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে কিন্তু জিতেছে। তো পরবর্তীতে এই নেদারল্যান্ড সিরিজটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? মোমেন্টামের একটা বিষয় আছে, কারণ বাংলাদেশ কিন্তু আসলে কি একবার যখন ছন্দ হারায়, তখন কিন্তু আপনার হংকংও টাফ অপোনেন্ট হয়ে যায়। তো এই বিষয়টা তো নিশ্চয়ই আপনিও দেখেছেন। হ্যাঁ, অবশ্যই দেখেছি। কারণ T20-তে আপনাকে বুঝতে হবে যে কোনো দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। কারণ T20-তে একজন দুজন ভালো খেললে কিন্তু ম্যাচ হেরে হেরে হারতে পারে অথবা জিততে পারে। সুতরাং আমরা নেদারল্যান্ডস কিন্তু অতীতে কিন্তু অনেক টাফ টাইম দিয়েছে বাংলাদেশকে অনেক সময়, আমি যতটুকু জানি, আমার সেন্সে যেটা বলে। তো আমরা হালকাভাবে নিব না। তবে এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ডসের সাথে খেলাটা প্র্যাকটিস হিসাবে আমরা ধরে নিচ্ছি, যে বাংলাদেশের যে টিমটা হয়েছে সেই টিমটা একটু বাছাই করা, যে কারা ভালো খেলছে, কারা বেস্ট 11-এ আসতে পারে, সেটা একটু যাচাই বাছাই করার একটা সুযোগ এবং প্র্যাকটিসের দরকার আছে, সেটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে নিচ্ছে। তবে হালকাভাবে নেওয়ার কিছু নেই। এখানে যদি হেরেও যাই, সেটাও মানে আমাদের জন্য আপসেট হওয়ার কিছু নাই, কারণ খেলার মাঠে চূড়ান্ত পর্বে যে বাংলাদেশের ছেলেরা কি করে সেটাই এখন দেখার বিষয়। আমি আবারও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে টিম এফোর্টটা হলো আসল। যদি তিনটে ডিপার্টমেন্টেই আমাদের খেলোয়াড়রা তাদের 100% এফোর্টটা দিতে পারে, তাহলে যে কোনো দেশকেই হারানো সম্ভব T20-তে, এটা আমরা বিশ্বাস করি। বাবু ভাই, যে প্রসঙ্গটা আপনি কিন্তু শুরুতে বলেছিলেন যে আসলে বিসিবিতে অনেক কিছুই আপনার সাংগঠনিকভাবে কিংবা অনেক সুদূরপ্রসারী কোনো চিন্তাভাবনার অভাবের কারণে কিন্তু আসলে দলটাও ভুগছে। তো আমরা বিসিবির নির্বাচন যে আসছে সামনে, সেটা নিয়ে অনেক আলোচনা করব। আমাদের সাথে থাকবেন। দর্শক, একটা বিরতির সময় এসেছে, খেলার আড্ডায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আছেন
বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আপনাদের কাছে আবারও ফিরে আসলাম। বাবু ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে যদি একটু বিসিবি নির্বাচন নিয়ে যদি আমরা প্রসঙ্গক্রমে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনার বিসিবি নির্বাচন কিন্তু সামনে চলে আসছে, পরিচালক প্রার্থীদের কিন্তু আপনার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তো সেই জায়গাটাতে আসলে অক্টোবরে যে একটা নির্ধারিত সময় দেওয়া হচ্ছে, সেই জায়গাটাতে আসলে কতটুকু সম্ভব মনে হচ্ছে? এটা অবশ্যই সম্ভব, কারণ আমরা অনেক আগে থেকেই জানি যে আগামী অক্টোবরের প্রথম দিকে এই বোর্ডের মেয়াদ শেষ হবে যারা এখন আছে, এবং এটা জেনে কিন্তু আমার যতটুকু আমার মনে পড়ে যে বর্তমান বোর্ডের কয়েকজন পরিচালক এবং বর্তমান বোর্ড প্রেসিডেন্ট এটা সম্বন্ধে অবগত আছে, এবং এই নির্বাচনের দিকে কিন্তু তারা ধাবিত হচ্ছে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হয়তো আগামী 2-3 দিনের ভিতরে আপনারা জানতে পারবেন যে কি হচ্ছে। এবং আমরা আশা করছি এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি একটি নির্বাচনের জন্য সঠিক সময়, কারণ হলো পরিস্থিতি এমন অবস্থা নাই যে এখানে কোনো অন্য চিন্তা ভাবনা করা যেতে পারে। যেমন অ্যাডহক কমিটির কথা অনেকে বলছে, আসলে আমি বিশ্বাস করি না, কারণ হলো এখন এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই যেটার জন্য অ্যাডহক কমিটি করে ভোট চালাতে হবে। এখন খুব ভালো অবস্থা আছে, এবং আমি যতটুকু জানি আগামী 2-1 দিনের ভিতরেই আপনার বোর্ডের নির্বাচনের যে নির্বাচন কমিশন গঠন, কাউন্সিলরদের আহ্বান করা, মানে কোন কোন ক্লাবের কাউন্সিলর কারা হবে, জেলা বিভাগ থেকে কারা কাউন্সিলর, সেগুলি আহ্বান করা হবে। সুতরাং সঠিক সময়ে নির্বাচন হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং সেইটাকে সামনে রেখে কিন্তু আমরা সংগঠিত হচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি, এবং যাতে এখানে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, একটা ক্রেডিবল ইলেকশন হয়, সেটার দিকে আমরা কিন্তু নজর রাখছি। অতীতে যেমন আপনার নির্বাচন হতো, সেটা হচ্ছে যে আপনার একটা লোক দেখানো নির্বাচন, কিংবা আপনার কোনো তেমন প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। তো সেই জায়গাটাতে আসলে যেমন অতীতে হয়ে এসেছে যে আপনার বিসিবি নির্বাচন কিংবা বিসিবির যে ক্ষমতার যে লোভী যারা ছিলেন অতীতে, তারা কিন্তু পথ ধরে রাখার জন্য বেশ কিছু পন্থা অবলম্বন করে আসছেন। তো সেই জায়গাটা থেকে আসলে ভবিষ্যতে আপনি কীরকম দেখছেন যে আসলে বিসিবিতে এরকম একটা মানে রিফর্ম প্রয়োজন কিনা, যে আপনার বিসিবিতে নতুন লোক আসবেন কিংবা তারা একটু ভিন্নভাবে চিন্তাভাবনা করবেন, নতুন ধারণার লোক আসবেন? ডেফিনেটলি, কারণ অতীতের যে নির্বাচনগুলি হয়েছে সেটা আপনারা দেখেছেন, এটা জাতীয় নির্বাচন, বোর্ডের নির্বাচন, সমস্ত নির্বাচনে কিন্তু কলুষিত ছিল। সুতরাং ওটার সাথে আমরা এটা কম্পেয়ার করতে চাই না। আর আপনি পাশাপাশি আরেকটি জিনিস আমি বলবো যে আপনি 2001-এর পরে বা 7 সালের ভিতরে যে নির্বাচনগুলি হয়েছে বোর্ডের, সেটা যদি কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের কিভাবে একটি সুন্দর নির্বাচন হয়েছে। 2005-এর নির্বাচন কথা আমি বলবো, এখানে মানে আওয়ামী সরকারের একজন মন্ত্রী কিন্তু নির্বাচিত হয়ে আসছিলেন 2005-এ। তাহলে আপনি বুঝেন কত স্বচ্ছভাবে নির্বাচন হয়েছিল। তা আমরা আশা করছি এখন থেকে যে নির্বাচনগুলি হবে, ক্রিকেট কেন অন্যান্য সর্বক্ষেত্রে নির্বাচনগুলি সবার জন্য ওপেন থাকবে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই আমরা চাই, এবং সেভাবেই কিন্তু আমরা এগোচ্ছি। আমরা কিন্তু ওই মানে পিছনের দরজা দিয়ে নির্বাচন করা বা মানে নির্বাচনকে কন্ট্রোল করে নির্বাচন করা, এগুলি আমরা চাই না। আমরা চাই মানে সবাই এখানে নির্বাচন করার সুযোগ পাবে, সবাই তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। সুতরাং এখানে দলীয়করণ করা বা অন্য কিছু চিন্তা ভাবনা আমরা মাথায় রাখছি না, কারণ এটা সবার জন্য ওপেন থাকবে এই নির্বাচনটা। নির্বাচন প্রসঙ্গে যদি টনি ভাইয়ের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি স্বচ্ছতা নিয়ে বারবার কিন্তু প্রসঙ্গ ক্রমে এই আলোচনাটাই কিন্তু উঠে আসছে যে আপনার অতীতে যেরকমভাবে আমরা আশা করেছিলাম যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তেমনটা কিন্তু কখনো দেখা যায়নি। তো সামনে আপনার অক্টোবরে নির্বাচন হওয়ার কথা, সেই জায়গাটাতে আসলে কি আপনি কতটুকু স্বচ্ছতা আশা করছেন, কিংবা আপনার নতুন কারো আসার সম্ভাবনা দেখছেন, কিংবা নেতৃত্বে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন কিনা? হ্যাঁ, পরিবর্তনের সম্ভাবনা তো অবশ্যই আছে, এবং এখনও যদি আশা করতে না পারি তাহলে আর কখন করবো আর কি। কারণ আমরা দেখেছি এর আগে, মানে বাবু ভাই যেটা বললেন যে আসলে এর আগেও নির্বাচন, গত 3টা নির্বাচন যেভাবে হয়েছে ক্রিকেট বোর্ডের, আমরা সবাই জানি আসলে নির্বাচন হয়েছে, বোর্ড ডিরেক্টরদের নির্বাচন হয়েছে, কিন্তু বোর্ড প্রেসিডেন্টের নির্বাচন তো আসলে সেভাবে হয়নি। যদিও অফিসিয়ালি পাবন ভাই ছিলেন নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট, কিন্তু কোনোবারই তিনি আসলে প্রতিদ্বন্দ্বী কাউকে পাননি, অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং তিনি বলতে পারেন যে হ্যাঁ, কেউ আমার এগেনস্টে না দাঁড়ালে আমি কী করবো, কিন্তু আমরা সবাই জানি আসলে যে ঘটনাটা কী। এবং ওই সময় দেখা যেত যে ইলেকশনের আগে আমার নিজেরও লেখা আছে এরকম যে বিসিবি অফিস যেন, বিসিবি কার্যালয় যেন নির্বাচনী বা পার্টি অফিস, একটা মানে রাজনৈতিক দলের কার্যালয়, এরকম একটা লেখা আমারও ছিল।
সো ওইরকম একটা আবহ সৃষ্টি করা হয়েছে, কিন্তু আলটিমেটলি ইলেকশনের সময় ইলেকশনটা হয়নি আর কি। দুই একটা হয়েছে, যেমন একবার ফাহিম ভাইয়ের সঙ্গে সুজন ভাইয়ের একটা ইয়া ছিল, তারপরে পাইলট ভাই একবার হারলেন, দুই একটা পরিচালকের পদ দিয়ে জাস্ট ছিল। তাছাড়া কিন্তু ইলেকশনের আগে আমরা সবাই জানতাম যে কারা কারা আসছে, মোটামুটি ওইভাবেই সেট আপ হয়ে যেত। এবার আশা করি যে সেরকম কিছু হবে না, সত্যিকার অর্থেই সবার জন্য উন্মুক্ত থাকবে, সবার জন্য, এবং একদম লেভেল প্লেয়িং একটা ফিল্ড থাকবে, এবং যারা যোগ্য, মানে যারা ভোট দিতে চায় তারা যেন সত্যিকার প্রার্থীদেরকে সঠিকভাবে ভোট দিতে পারেন, এবং যারা ক্রিকেটের লোক, যারা ক্রিকেটের উন্নয়ন করতে চায় তারা যেন আসতে পারেন, এটা আমরা চাই। ডেফিনেটলি বাবা যেটা বললেন যে হ্যাঁ অ্যাডক কমিটির একটা আলোচনা আছে, কিন্তু অ্যাডক কমিটির কোনো সুযোগ আমি দেখি না। এখন আপনি জোর করে একটা চাপিয়ে দিতে পারেন, জোর করে কিছু হলে তো কিছু করার নাই, সেক্ষেত্রে আইসিসির বাধ্যবাধকতার ব্যাপারও আছে, কারণ গঠনতন্ত্রের এই ধরনের কোনো ধারা নাই বলে আমি জানি। এখন কোনো ফাঁক ফোকর বের করে বা কোনোভাবে আপনি চাপিয়ে দিতে পারেন, কিন্তু অ্যাডক কমিটি যদি 5 আগস্টের পর হতো তাহলে একটা আমি বুঝতাম যে হ্যাঁ জরুরি অবস্থা, তখন বোর্ড ডিরেক্টর অনেকে চলে গেছেন, পাপন ভাই নিখোঁজ, তখন একটা মানে অ্যাডক কমিটি গঠন হতে পারতো। তখনই তো আপনার সিস্টেমেটিক্যালি ফারুক ভাইকে আনা হলো, তারপরে বোর্ড ওইভাবে চলছে, তারপরে বুলবুল ভাই এলেন। সো এখন আমার মনে হয় না যে অ্যাডক কমিটি অতটা জরুরি। এবং বুলবুল ভাই সহ যারা বোর্ডে এখন আছেন তাদের কিন্তু আপনার রেগুলার যে ক্রিকেটীয় কার্যক্রম সেগুলো পরিচালনা করার যেমন দায়িত্ব, ইলেকশন করাটাও কিন্তু তাদের বোর্ডের দায়িত্ব, সময় মতো সঠিকভাবে ইলেকশন করাটা তাদের দায়িত্ব। সো আমি আশা করি যে তারা সেটা ঠিকভাবেই করবেন। আরেকটা বিষয় যেটা মানে আপনার কিছুদিন আগেই বর্ষিয়ান সংগঠক মাহবুব আনাম তিনি কিন্তু জানিয়েছেন তার অনিচ্ছা প্রকাশ করেছেন আসলে নির্বাচনে অংশ নিতে। তো সেই জায়গাটাতে আসলে তিনি কিন্তু অভিযোগও করেছেন যে একটা পাশাপাশি যে বিসিবিতে এখন যে পরিস্থিতি সামনে আরও ঘোলাটে হতে যাচ্ছে, তো সেই জায়গাটাতে আসলে কোনো অশনি সংকেত দিয়ে যাচ্ছেন কিনা। পাশাপাশি যদি আরেকটু বিষয় যদি বলতেন, সেটা হচ্ছে যে আপনার অনেকেই আছেন যারা ব্যবসায় সম্পৃক্ত কিংবা আদার্স কাজে সম্পৃক্ত, তারা কিন্তু পরিচালক পদে এসেছেন, তারা কিন্তু সেই সময়টা দিতে পারছেন না, কারণ আপনার ক্রিকেটে উন্নতির প্রয়োজন। আপনার দক্ষ সংগঠক যারা সুদূরপ্রসারী চিন্তাভাবনা করে কিংবা ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা প্ল্যান করে, তো সেই জায়গাটাতে আসলে যারা ব্যবসায়ী হিসেবে আসছেন বিসিবিতে যুক্ত হচ্ছেন, তারা কি আসলে সেই জায়গাটাতে ফিট হচ্ছেন কিনা? হ্যাঁ, দুটো ব্যাপার, দুটোই খুবই ভালো প্রসঙ্গ। প্রথমত মাহবুব ভাই যেটা বলেছেন বিভিন্ন মিডিয়ায়, ওইটা আমার কাছে খুব একটা মানে আমার খুব মজা লেগেছে, আমার আয়রনি লেগেছে। আমি খুব ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু মাহবুব ভাই বলেছেন যে তিনি এই নোংরা পরিবেশে থাকতে চান না, বা মাহবুব ভাই গত 20 বছর ধরে এই নোংরামির অংশ, আমি সেটা সরাসরি বলছি, আমি লিখেছি, আমি বলেছি সেই নোংরামির অংশ। তিনি সব সরকারের আমলেই খুব শক্ত অবস্থা বিসিবিতে ছিলেন। ঠিক আছে, সেটা তিনি থাকতে পারেন, কিন্তু 20 বছর ধরে তিনি আছেন। আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, মানে তিনি আসলে কতটা ডিফারেন্স মেক করতে পেরেছেন। এবং আমি গত কয়েক বছর যদি ধরি, তার ডিপার্টমেন্টেই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, তিনি যে ডিপার্টমেন্টে ছিলেন সেই ডিপার্টমেন্টেই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। এবং যেটা বললাম যে তিনি লোটাস কামাল ভাইয়ের সময় তিনি ছিলেন লোটাস কামাল ভাইয়ের বা হাত, পাপন ভাইয়ের ডান হাত, মানে আমি শক্তির জায়গাটা বোঝাচ্ছি যে তিনি সবসময় এরকম ছিলেন। ফারুক ভাই আসলেন, ফারুক ভাইয়ের সময় তিনি খুব প্রভাবশালী, সবসময় প্রভাবশালী ছিলেন। এখন যেটা হয়েছে যে তার ব্যক্তিগত অনেক ব্যাপার সামনে চলে আসছেন, তার বিদেশি নাগরিকত্বের ব্যাপার সামনে চলে আসছেন, দুদকের তার যে মামলাগুলো আছে সেটা ক্রিকেট বোর্ড রিলেটেড না, তার ব্যবসায়িক মামলা, সেগুলো সামনে চলে আসছেন। তিনি হয়তো বুঝতে পেরেছেন, এটা আমার ধারণা, তিনি হয়তো বুঝতে পেরেছেন যে আসলে যদি এই ক্রিকেট বোর্ডের ইয়াতে থাকেন, ডেফিনেটলি সেখানে রাজনৈতিক খেলা চলছে, এবং সেই খেলা মাহবুব ভাই খেলে এসেছেন। সরি টু সে, মাহবুব ভাই গত 20 বছর ধরে বা ওভার দ্য ইয়ার্স তিনি খেলে এসেছেন, তিনি এইটার পার্ট, এখন তিনি শিকার হয়েছেন। ইভেন ফারুক ভাইয়ের কথা যদি বলি, ফারুক ভাইকে যেভাবে আনা হয়েছিল, এই মাহবুব ভাইরা বা বোর্ড ডিরেক্টর যারা আছেন তারাই কিন্তু আবার অবস্থা প্রস্তাব করে তারা দূর করে দিয়েছেন, তাকে যেভাবে আনা হয়েছিল সেভাবেই দূর করে দেওয়া হয়েছে। তার মানে তিনিও সেটা পারছিলেন, মাহবুব ভাই সেটা পারছিলেন। সো এখন তিনি শিকার হয়েছেন, এখন তিনি বলছেন নোংরামো। সো আমার কাছে এটা খুব আয়রনি লেগেছে, এটা হলো আমার ব্যক্তিগত মতামত আমি বললাম। দ্বিতীয় যেটা বললেন যে হ্যাঁ অনেক ব্যবসায়িক আসছেন, সেটা আমরা দেশের রাজনীতিতেও দেখেছি। ব্যবসায়ীরা আসুক তাতে আমার আপত্তি নেই, কিন্তু তারা যেন ক্রিকেটের উন্নতি করার জন্য আসে, সত্যিকার অর্থে ক্রিকেটের সময় দিতে পারে। আপনি যেটা বললেন যে তারা যথেষ্ট সময় ক্রিকেটে দিচ্ছেন কিনা সেটা এনশিওর করে তাদেরকে আসতে হবে। এবং এটা হয়েছে গত অনেক বছরে, যারা মাঠের যারা সংগঠক অনেক দিন ধরে ক্লাব চালাচ্ছেন বা ক্রিকেটের সঙ্গে আছেন বা ক্রিকেটে পরীক্ষিত সংগঠক যারা, তারা অনেকটা দূরে সরে গেছেন। আমি চাই যে এটা একটা সুযোগ, তারাও আসুক, ব্যবসায়ীরাও আসুক, ঠিক আছে, তারপর যারা যোগ্য কাউন্সিলর, যাদেরকে যোগ্য মনে করবেন, যাকে যোগ্য মনে করবেন তারা আসুক, সমস্যা নেই। তারপর ক্রিকেট বোর্ডে যারা আসবেন তারা যেন সত্যিকার অর্থে ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকেন। তারা ব্যবসায়িক ব্যস্ততা, যারা যে নিবেদিতবান সংগঠক যাদের কথা বলছি, তাদেরও পরিবার আছে, তাদের নিজস্ব পেশা আছে, সব কিছুর বাইরেও তারা ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ থাকবেন এবং সত্যিকার অর্থে ক্রিকেটের চেঞ্জটা আনবেন, আমরা এই আশা করি আর কি। যদি একটু বাবুয়ের কাছে জানতে চাই, সেটা হচ্ছে বাবু ভাই আপনিও নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন, যেটা হচ্ছে যে আপনার এর আগেও কিন্তু অনেকেই এরকম ছিলেন যারা আসলে ব্যবসায়িক কাজে সম্পৃক্ত ছিলেন, কিন্তু তারা পরিচালক পদ ধরে রেখেছেন এবং ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু অনেক কিছু তারা প্রয়োগ করেছেন এবং পরবর্তীতে অনেক ফায়দাও লুটে নিয়েছেন। তো সেই জায়গাটাতে আসলে আপনার কি ব্যাখ্যা থাকবে, যারা অতীতে ছিলেন, ভবিষ্যতে কি এরকম কাউকে আবার দেখতে চান কিনা? না, এই ব্যাপারে আমি অনেকদিন যাবতই মিডিয়াতে বলে আসছি যে যারা রিয়েল ক্রিকেট সংগঠক, যারা দেশকে কিছু দিতে পারবে, ক্রিকেটকে কিছু দিতে পারবে, তারাই যাতে বোর্ডে আসে।
অনেক সময় কিন্তু নামটা শুধু রাখার জন্য অনেকে আসে, সেই ধরনের লোক যাতে ভবিষ্যতে না আসে সেটার দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। রনি ঠিকই বলেছে যে আমাদের আমাদের দরকার কি, আমাদের দরকার জেনুইন ক্রিকেট সংগঠক। অনেকেই আছে যে খেলাকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে না এরকম বাংলাদেশের লোক খুব কমই আছে। কিন্তু সবার এই ক্রিকেট বোর্ডটা শুধু গুটি কয়েক লোকের না, কিন্তু এটা 18 কোটি মানুষের কিন্তু একটা মানে ভালোবাসার জায়গা। সুতরাং আমরা চাই যারা ক্রিকেটকে আরো এগিয়ে নিতে পারবে, ক্রিকেটে সময় দিতে পারবে তারাই আসুক। এখানে ব্যবসায়ী আছে অনেক, তারাও কিন্তু অনেক সময় দেয়। আপনি বিশ্বাস করেন অনেকেই আছে, আমি অনেকেই চিনি, তারা মানে ক্রিকেটকে এত ভালোবাসে, ক্রিকেটের জন্য অনেক কিছু করছে, নিজের টাকা খরচ করে দেশের ক্রিকেটকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এগুলিতেও অনেকে কিন্তু সম্পৃক্ত আছে। সুতরাং এখানে সবার সংমিশ্রণই থাকতে হবে, এখানে ব্যবসায়ী থাকতে হবে, ক্রিকেট সংগঠন থাকতে হবে, সবাই মিলেই কিন্তু আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমরা চাই যে যোগ্য লোকরাই এখানে আসুক, নির্বাচিত হয়ে আসুক এবং কাউন্সিলররা তাদের সঠিক সিদ্ধান্তটা প্রয়োগ করুক। অর্থাৎ ভালো মানুষ, ভালো ক্রীড়া সংগঠক, যোগ্য ক্রীড়া সংগঠককে বোর্ডের ডিরেক্টর হিসেবে নির্বাচিত করুক, এটাই আমরা চাই। বাবু ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন, খেলার আড্ডায় যুক্ত ছিলেন। ধন্যবাদ জি। ধন্যবাদ। খেলার আড্ডায় আমরা একটা বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। বিরতির পর ফিরে এসে আমাদের সাথে আরও কিছু অতিথি যুক্ত হবেন, তাদের সঙ্গে আড্ডা হবে। বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম। আমাদের সাথে খেলার আড্ডায় যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি এবং পাশাপাশি অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। আরও যুক্ত হয়েছেন বিসিবি সাবেক পরিচালক শাহ নুরুল কবির শাহিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি, তাকেও আবারও স্বাগত জানাচ্ছি। যেটা হচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু একই প্রসঙ্গ চলে আসছে। আমরা যদি পিছনে দেখি একটু, সেখানে কিন্তু আপনার দুজনই উপস্থিত আছেন। প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি এবং শুরুতে যদি ইশতিয়াক ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার কিন্তু এশিয়া কাপের দল দিয়েছে, তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের দলটা কিন্তু সবার শেষেই দেওয়া হয়, এটা অতীতেও হয়ে এসেছে। তো এই জায়গাটাতে আসলে কিন্তু আপনি কিভাবে দেখছেন? কারণ হচ্ছে কি বাংলাদেশ কিন্তু কি চমক রাখার জন্য কি শেষের দিকে দল দেয় কিনা? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে সেটি দেখা যায় শেষ মেশ, একদম শেষ সময় গিয়ে বাংলাদেশ দলটা ঘোষণা করে। আমার মনে হয় যে সিলেকশন হয়তো বা সেই সময় খেলা চলতে থাকে কিংবা কোনো না কোনো আমার মনে হয় যে ফাইনাল ইয়ে করার আগে একটু চিন্তা ভাবনা করে দেয়, হোয়াট এভার রিজনস। বাট দলটা ঘোষণা যেটা করেছে শেষমেশ, আমার মনে হয় যে একটা জায়গায় শুধু আমি একটুখানি অবাক হয়েছি। আই এম নট সেইং যে ইনক্লুশনটা সেটা জাস্টিফাইড না। সাইফ হাসানেরটাতে আমি একটু অবাক হয়েছি, কারণ কিছুদিন ধরে কিন্তু তার কথা কিন্তু খুব একটা শোনা যাচ্ছিল না। শোনা যাচ্ছিল সোহান, শান্ত এবং সৌম্য সরকারের মধ্যে ব্যাটসম্যান, এই তিনজনের মধ্যে, এবং মেহেদী হাসান মিরাজকে আগে ভাগেই মোটামুটি ধরে নেওয়া হয়েছিল হয়তো বা এই এশিয়া কাপে, মানে এই দলটাতে সে টি-20-তে সে নাও থাকতে পারে। বাট আদারওয়াইজ দলটা ঘোষণা করেছে এজন্য যে নেদারল্যান্ডসের সাথে খেলবে, সেখানেও একটু ট্রাই করবে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে দল দেরিতে ঘোষণা করার কারণটাই হচ্ছে এটা। বাট আই থিঙ্ক এই চর্চা থেকে আমাদেরকে বেরোতে হবে। আমার মনে হয় একটুখানি কংক্রিট একটা সবসময়কার জন্য সিলেক্টেড, বিকজ আমরা 13 জন 14 জন মোটামুটি জানি যে কে হবে। ওই একজন দুইজনের জন্য এই দেরি হওয়াটার যে ব্যাপারটা। বাট আই থিঙ্ক ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আই এম হ্যাপি উইথ দ্য স্কোয়াড। ইশতিয়াক ভাইয়ের পাশাপাশি আমরা যদি যেটা হচ্ছে যে শাহ নুরুল কবির, ওনার কাছে যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার দলটা তো দেখলেন যে আসলে বাংলাদেশ দল দিয়েছে, আপনার যে একদম শেষ মুহূর্তে এসে দল দিয়েছে, তো সেই জায়গাটাতে আসলে দল এত রাগঢাক লুকোচুরি কিংবা এই জিনিসগুলা হয়ে আসছে কেন? কিংবা আপনার বাংলাদেশ স্পষ্ট ধারণা রাখছে না কেন যে দল এরাই খেলবে, পাশাপাশি এরা সামনে এগিয়ে যাবে? এই দল ঘোষণা তো হয় বিভিন্ন কারণে দেরি হয়। তো আজ আমাদের বর্তমান ক্রিকেট বোর্ডের যে দল ঘোষণার বিষয়টা সবসময় একটা মানে এটা বিতর্কের সৃষ্টি করে। কারণ এখানে দল ঘোষণা করতে গেলে যে বিষয়গুলো দাঁড়ায়, অতীতেও মানে যে এই বর্তমান ক্রিকেট বোর্ড এবং আগেও যেটা ছিল, যে দল ঘোষণা করতে গিয়ে বিভিন্ন রকমের তারা
মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আমার মনে হয় যেটা, এবং আমরা বিভিন্নভাবে শুনতে পাই যে এই সমস্ত কারণে গিয়ে দেখা যায় যে কাকে নিবে না এই যে সিলেক্টরদের উপর একটা চাপ আসে। সেই সমস্ত চাপের কারণে হয়তো বা শেষ পর্যন্ত যায় এরকম একটা দল ঘোষণা হয়, যেটা সব সময় একটা বিতর্কের সৃষ্টি করে। তো সেই জায়গাটা তুই যে মানে দলটা নিয়ে যদি একটু বলতেন যে আপনার যে অনেক যদি কিন্তু আছে সাইফের অন্তর্ভুক্তি কিংবা আপনার সোহানের অন্তর্ভুক্তি, তো এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলা হয় যে এটা হচ্ছে আপনার দলটা শেষ মুহূর্তে দেওয়ার জন্য কিংবা আপনার টপ এন্ড T20 একটা টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টটা দেখেই তাদেরকে আসলে দলে নেওয়া, এটা আসলে কতটা যৌক্তিক হলো? না, নতুন খেলোয়াড় যারা আছেন, সাহিব বা ওই ইনক্লুড যারা হচ্ছে, তাদের আসলে একটা সুযোগের প্রয়োজন আছে, একটা সুযোগ দিতে হবে। কারণ আমাদের টিমটা তো এখনো দল, কিন্তু আমরা কখনোই একটা মানে পূর্ণাঙ্গ সেট আপ করতে পারতেছি না। এই বিভিন্ন দেখা যাচ্ছে প্লেয়ার নেওয়া হচ্ছে, তাকে নিয়ে বসে রাখা হচ্ছে, তাকে খেলানো হচ্ছে না। আবার দেখা হচ্ছে যে যাকে নেওয়া হচ্ছে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, বা সুযোগ পেলেও সে কাজে লাগাতে পারতেছে না। এখানে আমাদের যে গ্যাপগুলো আছে, যে গ্যাপ, যারা আমাদের সিনিয়র প্লেয়াররা এখন অনেক নাই, এই গ্যাপগুলো কিন্তু পূরণ হচ্ছে না। এখন যারা লোকালি হয়তো ডোমেস্টিকে ভালো করতেছে বা অন্য যেরকম আন্ডার 19 বা 23-তে করতেছে, সেখান থেকে হয়তো তাদের নিচ্ছে যে হয়তো বা তাদের পরীক্ষা করার জন্য, যে হয়তো তারা যদি একটা সেট হইতে পারে দলের সাথে, তাহলে হয়তো বা তার দেশের জন্য বা দলের জন্য ভালো হবে। কিন্তু এই জিনিসগুলা যে র্যাপিডলি করা, এটা মনে হয় ঠিক না। আপনাদের দুজনকে আসলে ধন্যবাদ যে আপনারা ব্যস্ত সময়ের মধ্যে আমাদের খেলাটা যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একটু ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির কাছে ছুটে আসি, যেটা হচ্ছে যে আপনার এই বিষয়গুলো নিয়ে যে এতগুলো কথা হচ্ছে যে আপনার দল ঘোষণা কিংবা পাশাপাশি যে শেষ মুহূর্তে দল দেয়া, পরবর্তীতে এতগুলো বিতর্ক তৈরি করা, তারা যেমনটা বলছিলেন যেটা হচ্ছে যে আপনার বিতর্কর একটা যোগসূত্র থাকে, তো সেই জায়গাটা আসলে বিসিবি কি এগুলো ভবিষ্যতে এই জায়গা থেকে শিক্ষা নিতে পারবে কিনা? আশা করি হ্যাঁ, অনেক জায়গায় গত এক বছরে যদি বলি, ফারুক ভাইয়ের সময় কিছু কিছু ইতিবাচক ব্যাপার ছিল, আবার কিছু হতাশার জায়গা ছিল। বুলবুল ভাই আসার পরে বুলবুল ভাই যেহেতু একদম সরাসরি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি ক্রিকেট নিয়ে একদম ডিরেক্ট ক্রিকেট নিয়ে অনেক কাজ করছেন, এটার জন্য তাকে সাধুবাদ জানাতেই হবে। আবার কিছু জায়গায় ঘাটতির জায়গা আছে, সেটাও থাকবে। এই জিনিসগুলো ডেফিনেটলি আপনার প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। বাংলাদেশের যে এই মিডিয়া সেকশনটা না, অনেক দিন থেকেই আসলে যতটা প্রফেশনালি চলা উচিত, কিংবা ওয়ার্ল্ডের টপ ক্রিকেট বোর্ডগুলো যেভাবে চলে, সেই জায়গাটা সবসময় হয়ে ওঠে না। সেটা নানা কারণে, সেটা আমি মিডিয়া ডিপার্টমেন্টের দোষ দিচ্ছি তা না, সিস্টেমটার দোষ। এটা আমাদের কালচারটা, সেই কালচারটা গড়ে ওঠেনি, বা এই জায়গাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা অনেক সময় অনুধাবন করা হয় না। সো সামনে বোর্ডে যারাই আসবেন, বুলুল ভাই যতদিন আছেন, বুলুল ভাই যদি থেকে যান, কিংবা সামনে যিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন, আমি আশা করব যে তিনি এই ব্যাপারগুলো আর প্রফেশনালি হ্যান্ডেল করবেন। তাতে আমাদের কাজগুলো একটু ইজি হবে, যারা দর্শকদের কাছে একটা কিংবা ফলোয়ার যারা আছেন তাদের কাছে একটা ক্লিয়ার মেসেজটা যাবে, সিলেক্টরদের কাজও কিন্তু তখন অনেক ইজি হয়ে যাবে। সাংবাদিক আরিফুল ইসলাম, আমাদের সময় একবারে শেষের দিকে চলে এসেছে, আলোচনা আসলে শেষ হবারই নয়, তো সেই বিদায় জানাতে হচ্ছে আপনাকেও। খেলাটা এই ছিল আজকের মতো, ডিবিসির সাথেই থাকুন।